আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি ফরিদা ইয়াসমিন, প্রভাষক পদার্থবিদ্যা বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। আজকে আমি তোমাদের বিভিন্ন প্রকার চৌম্বক পদার্থ ও চৌম্বকত্ব, চৌম্বক ডোমেন, চৌম্বকন চক্র, হিস্টেরেসিস লস, তড়িৎ চৌম্বক, স্থায়ী ও অস্থায়ী চৌম্বক এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আসো বিভিন্ন প্রকার চৌম্বক পদার্থ এবং তাদের চৌম্বকত্ব। দেখা যাচ্ছে যে চৌম্বক ক্ষেত্রে যদি আমি বিভিন্ন ধরনের চৌম্বক পদার্থ রাখি, তাহলে এই চৌম্বক পদার্থগুলো ভিন্ন ভিন্ন আচরণ করে। তাদের এই আচরণের উপর ভিত্তি করে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে চৌম্বক পদার্থকে 3 ধরনের ভাগ করে। একটা হচ্ছে ডায়াচৌম্বক বা তীরচৌম্বক, দ্বিতীয়টি হলো প্যারাচৌম্বক বা পরাচৌম্বক এবং তৃতীয়টি হলো পেরুচৌম্বক বা অয়স্চৌম্বক। এখন আসো ডায়াচৌম্বক পদার্থ, অর্থাৎ যে সকল চৌম্বক পদার্থকে আমি যদি চৌম্বক ক্ষেত্রে রাখি, তাহলে ওই সকল পদার্থ চৌম্বক ক্ষেত্র দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হবে এবং বলরেখাগুলো ওই সকল চৌম্বক ক্ষেত্র থেকে দূরে সরে যাবে এবং সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের অভিমুখ প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের অভিমুখে বিপরীত হবে। এখানে দেখো চিত্রের মধ্যে দেখা যাচ্ছে বাম থেকে ডানে হচ্ছে আমার প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, আর ওই চৌম্বক পদার্থের মধ্যে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র তার দিক হচ্ছে ডান থেকে বাম। তাহলে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে মূলত সমান সংখ্যক ইলেকট্রনের, অর্থাৎ ডায়াচৌম্বক পদার্থের মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন ঘূর্ণনের ফলে, বিপরীতমুখী ঘূর্ণনের ফলে তাদের মধ্যে মোট চৌম্বক ভ্রামকটা শূন্য হয়। তবে এদেরকে শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে যদি স্থাপন করি, তাহলে কিছুটা চৌম্বকত্ব লাভ করে। তাহলে এখানে ডায়াচৌম্বক পদার্থের কিছু উদাহরণ দিলাম, এগুলো এমসিকিউর জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট। তাহলে পাশের চিত্রেও দেখো বলরেখাগুলো দূরে সরে যাচ্ছে। এখানে আছে পারদ, রূপা, সীসা, বিসমাথ, অ্যালকোহল, কাঁচ, মার্বেল। সহজে মনে রাখার জন্য একটা উপায় বলবো, আমরা মনে রাখবো, সেটা হচ্ছে কি ছোটো নামগুলো, বিশেষ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছোটো নামগুলো হচ্ছে ডায়াচৌম্বক পদার্থ। রূপা, সীসা, তামা, দস্তা, সোনা, পানি। তাহলে এগুলো হবে ডায়াচৌম্বক পদার্থ। তাহলে এখান থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন দেখো, ডায়াচৌম্বক পদার্থ চৌম্বক দ্বারা বিকর্ষিত হয় কেন? তাহলে একটু আগেই চিত্রের মধ্যে দেখালাম, কারণ এক্ষেত্রে কি হয়, সৃষ্ট চৌম্বক ক্ষেত্র এবং প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র পরস্পর বিপরীতমুখী হয়, যার কারণে চৌম্বক দ্বারা এরা বিকর্ষিত হয়, বলরেখাগুলো চৌম্বক পদার্থ থেকে দূরে সরে যায়। তারপরে বললাম ডায়াচৌম্বক পদার্থে চৌম্বক ভ্রামক থাকে না কেন? কারণ আমরা জানি কোনো পদার্থের পরমাণুর মধ্যে ইলেকট্রনের গুলোর যখন কক্ষপথে ঘুরে, তখন তার 2 ধরনের ঘূর্ণন থাকে। একটা হচ্ছে কি কক্ষীয় ঘূর্ণন, আর একটা হচ্ছে অক্ষীয় ঘূর্ণন বা ইলেকট্রনের স্পিন, নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণন। এই 2 ঘূর্ণনের কারণে 2টি চৌম্বক ভ্রামকের সৃষ্টি হয়। একটি হচ্ছে কক্ষীয় চৌম্বক ভ্রামক আর অন্যটি হচ্ছে অক্ষীয় চৌম্বক ভ্রামক। এই 2 চৌম্বক ভ্রামকের সমষ্টি শূন্য হয় ডায়াচৌম্বক পদার্থের বেলায়। কারণ হচ্ছে ডায়াচৌম্বক পদার্থের ক্ষেত্রে জোড় সংখ্যক ইলেকট্রন থাকার কারণে সমান সংখ্যক ইলেকট্রন বিপরীতমুখী ঘুরে, যার ফলে মোট চৌম্বক ভ্রামক শূন্য হয়। এজন্য ডায়াচৌম্বক পদার্থে চৌম্বক ভ্রামক থাকে না। এরপর আসে প্যারাচৌম্বক পদার্থ। তাহলে যে সকল চৌম্বক পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে দুর্বল চৌম্বকত্ব সৃষ্টি হবে এবং সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং বহিস্থ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ একই দিকে থাকবে এবং চৌম্বক পদার্থটি চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে থাকবে। পাশের চিত্রের মধ্যে দেখো, তাহলে এখানে যেহেতু ক্ষীণভাবে আকর্ষিত হচ্ছে, কিছুটা আকর্ষিত হচ্ছে চৌম্বক ক্ষেত্র দ্বারা, এজন্য বলরেখাগুলো কিছু সংখ্যক বলরেখা ওই সকল চৌম্বক পদার্থের মধ্যে দিয়ে প্রবেশ করবে। তাহলে এই ধরনের পদার্থ কোনগুলো? যেমন প্লাটিনাম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, কঠিন ও তরল অক্সিজেন। তাহলে সহজে একটু মনে রাখার জন্য বিশেষ করে বড় বড় নামগুলো, যেমন প্লাটিনাম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, বড় বড় নামগুলো প্যারাচৌম্বক পদার্থ। আর প্যারাচৌম্বক পদার্থের ধর্মকে বলা হয় প্যারাচৌম্বকত্ব। এরপর আসে পেরুচৌম্বক বা অয়স্চৌম্বক পদার্থ, অর্থাৎ যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে শক্তিশালী চৌম্বকত্ব সৃষ্টি হবে এবং সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ও বহিস্থ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ একই দিকে হবে এবং চৌম্বক পদার্থটি চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে থাকবে। এ ধরনের চৌম্বক পদার্থকে বলা হয় পেরুচৌম্বক পদার্থ। এরা চৌম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়। এজন্য দেখো, ওই সকল চৌম্বক পদার্থের মধ্যে দিয়ে বহু সংখ্যক বা অসংখ্য বলরেখা এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এর উদাহরণগুলো দেখো, আয়রন, নিকেল, কোবাল্ট, গ্যাডুলিনিয়াম এবং ডিসপ্রোসিয়াম।
তাহলে দেখো এখানে পাশাপাশি তিন ধরনের চৌম্বক পদার্থকে আমি চিত্রের মাধ্যমে দেখালাম। ডায়া চুম্বকের বেলায় বলরেখাগুলো দূরে সরে যাচ্ছে, প্যারাচুম্বকের বেলায় কিছুটা বলরেখা কাছে আসলো, আর পেরুচুম্বকের বেলায় বেশিরভাগ বলরেখা তার মধ্যে দিয়ে অতিক্রান্ত হলো। তাহলে আরেকটা বৈশিষ্ট্য দেখো পেরুচুম্বক পদার্থের 20 বিন্দু বা 20 তাপমাত্রা, অর্থাৎ যে তাপমাত্রায় পেরুচুম্বক পদার্থের চুম্বকত্ব ধর্ম লোপ পায় বা বিনষ্ট হয় এবং পদার্থটি প্যারাচুম্বকত্ব লাভ করে, সেই তাপমাত্রাকে বলা হয় 20 বিন্দু। তবে এখানে এই কথা বলতে পারবো না তাপমাত্রা বৃদ্ধি করলে প্যারাচুম্বকত্ব লাভ করবে, আবার যে কোনো চুম্বক পদার্থ বা পেরুচুম্বক পদার্থের তাপমাত্রা হ্রাস করলে প্যারাচুম্বকত্ব বা পেরুচুম্বকত্ব লাভ করবে, এই কথাটা বলা যাবে না, কারণ এখানে পেরুচুম্বক এবং প্যারাচুম্বক দুইটা স্বতন্ত্র ধর্ম বিশিষ্ট চুম্বক পদার্থ। শুধুমাত্র 20 বিন্দুটা পেরুচুম্বকের বেলা তাপমাত্রা বৃদ্ধিতে চুম্বকত্ব নষ্ট হয় এবং প্যারাচুম্বকত্ব সৃষ্টি হয়। এখন দেখো পেরুচুম্বক পদার্থের চুম্বক প্রবণতা ব্যাখ্যা করো। যেহেতু পেরুচুম্বকের বেলা সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান সবচেয়ে বেশি বা সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান প্রযুক্ত চুম্বক ক্ষেত্রের থেকে বেশি, তাহলে চুম্বক প্রবণতা থেকে আমরা জানি কাপ্পা সমান I/H। তাহলে এখানে I এর মান বেশি হওয়ার কারণে, চুম্বকন মাত্রা I এর মান বেশি হওয়ার কারণে কাপ্পা এর মান হবে অনেক বেশি, 1 থেকে অনেক বেশি, এবং যেহেতু চুম্বক ক্ষেত্রের দিক এবং সৃষ্ট চুম্বক ক্ষেত্রের দিক একই দিকে, এজন্য এটা হবে ধনাত্মক। এরপর আসো লোহা একটি পেরুচুম্বক পদার্থ। কেন? দেখা যাচ্ছে কি লোহাকে যদি আমি কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে লোহার মধ্যে যে অণুচুম্বকগুলো আছে, অণুচুম্বক মানে হলো কোনো চুম্বক পদার্থকে যদি আমি ভেঙে টুকরো টুকরো করি, তাহলে প্রতিটি টুকরোই একটি ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বকের নিয়ে আচরণ করবে, অর্থাৎ প্রত্যেক খণ্ডের মধ্যেই একটি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থাকবে এবং ওই খণ্ডগুলো স্বতন্ত্র চুম্বকের নিয়ে আচরণ করবে। তাহলে এই ধরনের ক্ষুদ্র চুম্বকগুলোকে বলা হয় অণুচুম্বক। তাহলে লোহার ক্ষেত্রে এই অণুচুম্বকগুলো কি হয়? এই অণুচুম্বকগুলো বিন্যস্ত বিক্ষিপ্তভাবে থাকে সাধারণ অবস্থায়, তখন চুম্বকত্ব প্রকাশ পায় না। কিন্তু একে যখন একটি চুম্বক ক্ষেত্রে স্থাপন করি, তখন এর অণুচুম্বকগুলো বিন্যস্ত হয়ে সজ্জিত হয়ে একই দিকে অবস্থান করে, যার কারণে এখানে চুম্বকত্ব ধর্ম প্রকাশ পায়। তাহলে দেখো এরপরে লোহার 20 বিন্দু 770 ডিগ্রি সেলসিয়াস বা নিকেলের 20 বিন্দু 400 ডিগ্রি সেলসিয়াস। এর অর্থ কি? এগুলো আমরা বলতে পারবো, কারণ হচ্ছে 20 বিন্দু মানে এই তাপমাত্রার উপরে লোহকে যদি আমি উত্তপ্ত করি, তাহলে সেটা পেরুচুম্বকত্ব রূপ পেয়ে প্যারাচুম্বকত্ব লাভ করবে। এরপরে আসো পেরুচুম্বকত্ব অন্তর্ভুক্ত আরও 2 ধরনের চুম্বক পদার্থ আছে। একটি হচ্ছে পেরুচুম্বক বা পেরিচুম্বকত্ব, তাহলে আরেকটি হচ্ছে অ্যান্টি পেরুচুম্বকত্ব বা অ্যান্টি পেরু চুম্বক পদার্থ। তাহলে পেরিচুম্বকের বেলায় কি হয় দেখো, যে সকল পদার্থে দুটি ভিন্ন ধরনের আয়ন থাকবে এবং ওই আয়নসমূহের চুম্বক ভ্রামক হবে বিপরীত, সমান্তরাল এবং মান সমান হবে না। এদের বিপরীতমুখী হবে, সমান্তরাল হবে, তবে মানটা কি হবে না? সমান হবে না, যার কারণে এদের নিট চুম্বক ভ্রামক কি হবে না? শূন্য হবে না, একটা নিট চুম্বক ভ্রামক থাকবে। এই ধরনের পেরুচুম্বক পদার্থকে বলা হয় পেরিচুম্বক পদার্থ, আর পেরিচুম্বক পদার্থের ধর্মই হলো পেরিচুম্বকত্ব। এদেরকে সাধারণত প্যারাইট বলে। এখানে দেখো 3টা সমমুখী, 2টা বিপরীতমুখী এবং এদের মান সমান নয়, তাহলে আমি একটা নিট চুম্বক ভ্রামক পাবো। তাহলে এটার সাধারণ নাম হচ্ছে প্যারাইট। এখন আছে অ্যান্টি পেরুচুম্বক। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে অণুচুম্বকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এই অণুচুম্বকগুলো চুম্বক ভ্রামক হবে সমান, সমান্তরাল এবং বিপরীতমুখী। সমান মানও সমান, সমান্তরাল হবে এবং বিপরীতমুখী হবে, যার কারণে নিট চুম্বক ভ্রামক কি হবে? শূন্য হবে। এরা হচ্ছে অ্যান্টি পেরু চুম্বক পদার্থ, আর এই সকল পদার্থের ধর্মই হচ্ছে অ্যান্টি পেরু চুম্বকত্ব। একটা উদাহরণ হচ্ছে নিকেল অক্সাইড। তাহলে এখানে আমি ডায়া, প্যারা এবং পেরু চুম্বক পদার্থের পার্থক্যটা দিয়ে দিলাম। এখানের পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ প্রশ্ন হয়, এগুলো তোমরা নিজেরা একবার দেখে নিলে বুঝতে পারবে। এরপরে আসো চৌম্বক ডোমেইন। এই চৌম্বক ডোমেইনটা 1906 সালে ফরাসি পদার্থবিদ পিয়েরি আর্নেস্ট ওয়াইটস সর্বপ্রথম ডোমেইন তত্ত্বটি প্রবর্তন করেন। আর এই ডোমেইন হচ্ছে পেরুচুম্বক পদার্থের একটি বৈশিষ্ট্য। ডোমেইনকে আবার অভ্যন্তরীণ আণবিক চৌম্বক ক্ষেত্র বলা হয়। অর্থাৎ পেরু চৌম্বক পদার্থের মধ্যে দেখা যায় এই অণুচুম্বকগুলো একটি নির্দিষ্ট অঞ্চলে বা জায়গায়
অনুচম্বকগুলোর দিক একই দিকে সজ্জিত থাকে। যে অঞ্চলের অনুচম্বকগুলোর দিক একই দিকে থাকে তাকে বলা হয় চৌম্বক ডোমেইন। দেখো, যখন আমি বহিস্থ চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলাম না, তখন অনেকগুলো ডোমেইন দেখা যাচ্ছে। এইখানে ডোমেইনগুলো অর্থাৎ অনুচম্বকগুলোর দিক একদিকে, পাশের ডোমেইনের অনুচম্বকগুলোর দিক একদিকে, এবং এই ডোমেইনের অনুচম্বকগুলোর দিক একদিকে। যখন আমি এই চৌম্বক পদার্থের মধ্যে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করব, দেখো, তখন ওই চৌম্বক ক্ষেত্রের দিকে ডোমেইনগুলো অবস্থান করবে। তাহলে ডোমেইনগুলো চৌম্বক ক্ষেত্রের দিকে, বহিস্থ চৌম্বক ক্ষেত্রের দিকে অবস্থান করার চেষ্টা করবে। আরও যদি স্ট্রং চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি, তাহলে প্রায় সব ডোমেইনগুলোই প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের দিকে অবস্থান করবে। তাহলে দেখো, এক কথায় বললে যে অঞ্চলের মধ্যে ডোমেইন বা ডিফুল মোমেন্টগুলো একদিকে সজ্জিত থাকে, সেই অঞ্চলটাই হচ্ছে চৌম্বক ডোমেইন। এখানে কিছু তথ্য লেখা আছে। পেরোচৌম্বক পদার্থে 10⁻12 মিটার কিউব থেকে 10⁻18 মিটার কিউব আয়তনের মধ্যে 10⁻15 থেকে 10⁻19 সংখ্যক পরমাণু সম্বলিত অসংখ্য চৌম্বক এলাকা থাকে, যার মধ্যে চৌম্বক দ্বিমেরুগুলো একই দিকে কি থাকে, সজ্জিত থাকে, যারা স্বতন্ত্র চৌম্বকের নিয়ে আচরণ করে। এরূপ অঞ্চল বা এলাকা। তাহলে ডোমেইন মানে একটা অনুচৌম্বক না, একটা অনেকগুলো অনুচৌম্বকের অঞ্চল বা এলাকা। এরপরে আসো চৌম্বকন চক্র বা হিস্টেরেসিস। এটাও পেরোচৌম্বক পদার্থের একটি বৈশিষ্ট্য। হিস্টেরেসিস হচ্ছে মূলত কোনো চৌম্বক পদার্থকে চৌম্বক ক্ষেত্র প্রয়োগে চুম্বকিত করলাম, চৌম্বকে পরিণত করলাম। এরপরে যখন আমি চৌম্বক ক্ষেত্রটা অপসারণ করব, হ্রাস করব, তখন এর চৌম্বকত্বটা সহজে হ্রাস পায় না, অর্থাৎ বিচুম্বিকিত হতে সে অনীহা প্রকাশ করে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র আমি অপসারণ করলেও তার মধ্যে কিছু চৌম্বকত্ব রয়ে যায়। এই বিচুম্বিকিত হতে অনীহা বা সৌতুল্য দেখানোর নামই হচ্ছে হিস্টেরেসিস। তাহলে দেখো, এখানে সংজ্ঞাটা, কোনো পেরোচৌম্বক পদার্থে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে চৌম্বকিত করার পর চৌম্বক ক্ষেত্র অপসারণ করে বিচুম্বিকিত করলে সেটি সহজে বিচুম্বিত হতে চায় না। চৌম্বক ক্ষেত্র প্রয়োগের সময় পদার্থের চৌম্বকন যেভাবে বৃদ্ধি পায়, আমি প্রথমে চৌম্বক দ্বারা যখন প্রভাবিত করলাম, সে সহজে প্রভাবিত হলো। চৌম্বক ক্ষেত্র এবার অপসারণের সময় পদার্থের চৌম্বকন সেভাবে হ্রাস পায় না, অর্থাৎ বিচুম্বিকিত হতে অনীহা প্রদর্শন করে। তাহলে চৌম্বক পদার্থ বিচুম্বিকিত হতে এই ধরনের অনীহা বা সৌতুল্য প্রদর্শন করাকে বলা হয় হিস্টেরেসিস, এবং এই পুরো লুপটিকে বলা হয় হিস্টেরেসিস লুপ, এবং চক্রটিকে বলা হয় হিস্টেরেসিস চক্র। তাহলে দেখো, এই চিত্র থেকে আমি কিছু অংশ, কিছু পয়েন্ট পাচ্ছি, বৈশিষ্ট্য পাচ্ছি চৌম্বক পদার্থে। সেটা কি? যেমন আই ভার্সাস এস। আই হচ্ছে চৌম্বকন মাত্রা অথবা বি চৌম্বক ক্ষেত্র, আর এস হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। তাহলে এখানে দেখো, আমি মূল বিন্দু থেকে এস এর মান বাড়ালে, অর্থাৎ আমি তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের বেলায়ও চৌম্বকন মাত্রা দেখাতে পারি। তাহলে এস এর মান যদি আমি বৃদ্ধি করি, আই এর মান বৃদ্ধি পেল। এস এর একটি নির্দিষ্ট মানের জন্য আই এর মান সর্বোচ্চ হবে। এরপরে এইচ এর মান বাড়ালো, আই এর মান আর বাড়বে না। এটা হচ্ছে চৌম্বকন মাত্রার সম্পৃক্ত অবস্থা, এবং পদার্থে চৌম্বক সম্পৃক্তি অবস্থা নির্দেশ করে এই বিন্দুটা। এখানে আমি লিখে দিলাম। এরপরে যখন আমি এস এর মান হ্রাস করব, আই এর মানও হ্রাস পাবে, কিন্তু সে এ উ পথে, অর্থাৎ যেই পথে সে বৃদ্ধি পেল, একই পথে সে হ্রাস পাবে না, সে এ বি পথ অনুসরণ করলো। তাহলে বি বিন্দুতে এসে এস এর মান 0 হচ্ছে, অর্থাৎ কোনো চৌম্বক ক্ষেত্র, প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের মান নেই, তারপর আই এর মান আমি পাচ্ছি। তাহলে এস এর মান 0 হওয়া সত্ত্বেও আই এর যে মান রয়ে গেল, সেটাকে বলা হয় অবশিষ্ট চৌম্বকত্ব বা রিমেনেন্স। আর এটা হচ্ছে পদার্থের চৌম্বক ধারকত্ব নির্দেশ করে, কতটুকু সে ধারণ করতে পারলো। এরপরে যখন এস এর মান আমি ঋণাত্মক দিকে বাড়াবো, ঋণাত্মক দিকে বাড়ানো মানে তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র হলে তড়িৎ প্রবাহের দিক বিপরীতমুখী করে দেওয়া। তাহলে আমি যদি ঋণাত্মক মান বাড়াই, তাহলে দেখা যাবে যে অবশিষ্ট চৌম্বকত্ব ছিল সেটা হ্রাস পেতে থাকবে। মাইনাস এস এর একটি নির্দিষ্ট মানের জন্য আই এর মান 0 হয়ে যাবে, অবশিষ্ট চৌম্বকত্ব নিঃশেষ হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে এস এর যে মানের জন্য, ঋণাত্মক দিকে এস এর যে মানের জন্য আই এর মান 0 হয়, অবশিষ্ট চৌম্বকন মাত্রা 0 হয়, সেই মানটাকে বলা হয় নিগ্রহ বল বা দমন বল বা কোয়েরসিভ ফোর্স। আর পদার্থের এই ধর্মটিকে বলা হয় চৌম্বক নিগ্রহ সহনশীলতা বা নিগ্রহিতা।
এখানে পদার্থটি যে ধর্মটা অনুসরণ করে সেটা নাম হচ্ছে চৌম্বক নিগ্রাহিতা। এরপরে দেখো এস এর মান যখন আমি আরো বাড়াবো তখন আই এর মান ঋণাত্মক দিকে বৃদ্ধি পেতে থাকবে। এই যে আই এর মান ঋণাত্মক দিকে বৃদ্ধি পেতে থাকবে। একইভাবে মাইনাস এস এর একটি নির্দিষ্ট মানের জন্য মাইনাস আই এর একটি সর্বোচ্চ মান পাওয়া যাবে। এরপরে মাইনাস এইচ বৃদ্ধি করলেও মাইনাস আই আর বাড়বে না, এটা হচ্ছে ঋণাত্মক সম্পৃক্ত মান। এরপরে আমি মাইনাস এসটা যদি হ্রাস করতে থাকি তখন আই এর মান অর্থাৎ ঋণাত্মক দিকের আই এর মানও হ্রাস পাবে এবং একটি নির্দিষ্ট মানের জন্য অর্থাৎ এস এর মান 0 হলে মাইনাস আই এর মান কি হচ্ছে, রয়ে যাচ্ছে, কিছুটা মান পেয়ে যাচ্ছে। একইভাবে চৌম্বক ক্ষেত্র 0 হলেও ঋণাত্মক দিকে চৌম্বকের মাত্রা পাচ্ছি, এটা হচ্ছে তার ঋণাত্মক দিকে অবশিষ্ট চৌম্বকত্ব বা রিমেনেন্স। এরপরে যখন আমি এস এর মান আবার ধনাত্মক দিকে বাড়াবো তখন মাইনাস আই এর মান কমতে থাকবে এবং এস এর মান ধনাত্মক দিক থেকে আরো বৃদ্ধি করলে সে আগের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ এ বিন্দুতে ফিরে যাবে। তাহলে এই পুরো চক্রটিকে বলা হয় হিস্টেরেসিস চক্র, আর এই লুপটিকে বলা হয় অর্থাৎ এ বি সি ডি ই এফ এ, এই লুপটিকে বলা হয় হিস্টেরেসিস লুপ। তাহলে একটি চৌম্বক পদার্থকে চৌম্বকিত করতে গেলে এই ধরনের চক্রের মধ্যে দিয়ে চৌম্বকত্ব সম্পন্ন হয়। এরপর আসে হিস্টেরেসিস লস। কোনো চৌম্বক পদার্থকে এই হিস্টেরেসিস প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে গেলে কিছু পরিমাণ শক্তির অপচয় ঘটে। এই শক্তির অপচয়ের নামই হচ্ছে হিস্টেরেসিস লস। এই শক্তিকে কি করা যায় না, পুনরুদ্ধার করা যায় না, তবে এই অপচয়কৃত শক্তিটি তাপশক্তিতে রূপান্তরিত হয়, যার কারণে সিস্টেমটি উত্তপ্ত হয় অর্থাৎ বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে এই শক্তির পরিমাণ হলো হিস্টেরেসিস লুপ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের সমান, অর্থাৎ যে লুপটা দ্বারা ক্ষেত্রফল পেলাম সেই ক্ষেত্রফলের মান হবে অপচয়কৃত শক্তির পরিমাণের সমান। এখানে একটা অনুধাবনমূলক প্রশ্ন দেখো, হিস্টেরেসিসের ক্ষেত্রে শক্তির অপচয় ঘটে কিন্তু শক্তি সংরক্ষণশীলতার নীতি কার্যকর থাকে। কারণ দেখো এখানে যে শক্তিটা অপচয় হচ্ছে সেই শক্তিটা ধ্বংস হচ্ছে না, সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যার কারণে বস্তু বা তাপমাত্রা পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে শক্তির ধ্বংস বা সৃষ্টি হয়নি, শুধুমাত্র রূপান্তরিত হলো, এই জন্য শক্তির সংরক্ষণশীলতা নীতি কার্যকর থাকবে। এরপর আসে হিস্টেরেসিস লুপের সাহায্যে পদার্থের কী কী বিষয় সম্পর্কে জানলাম। তাহলে পদার্থের চৌম্বক সম্পৃক্ততা সম্পর্কে জানলাম, চৌম্বক নিগ্রাহিতা বা সহনশীলতা, তারপর হচ্ছে চৌম্বক ভেদ্যতা, চৌম্বক ধারণ ক্ষমতা, এসব বিষয়গুলো হিস্টেরেসিস লুপের সাহায্যে জানতে পারি। এরপর আসে হিস্টেরেসিসের ব্যবহার। কঠিন এবং কোমল চৌম্বক পদার্থ নির্ধারণের ক্ষেত্রে হিস্টেরেসিস লুপ কীভাবে কাজ করে। তাহলে কঠিন এবং কোমল চৌম্বক পদার্থ কোনগুলো, যদি হিস্টেরেসিস লুপের দ্বারা ব্যাখ্যা করি তাহলে দেখো যে সকল পদার্থের হিস্টেরেসিস লুপটা শুরু হবে সেটা হচ্ছে কি কোমল চৌম্বক পদার্থ, আর যে সকল চৌম্বক পদার্থের হিস্টেরেসিস লুপটা মোটা হবে সেটা হচ্ছে কঠিন চৌম্বক পদার্থ। তাহলে এই দুটি চিত্রের মধ্যে তুলনামূলক এটা হচ্ছে নরম লোহা আর বি হচ্ছে ইস্পাত কঠিন। তাহলে দেখতে পাচ্ছি দেখো আমাদের উপি হচ্ছে নরম লোহার যেটা কোমল চৌম্বক পদার্থের ধারণ ক্ষমতা। তাহলে উপি এর মান উকিও চেয়ে বেশি, অর্থাৎ নরম লোহার ধারণ ক্ষমতা বেশি। আবার উএস এর মান এর থাকে বেশি, তাহলে উএস হচ্ছে নিগ্রাহিতা বা সহনশীলতা। তাহলে কঠিন পদার্থের সহনশীলতা বেশি। আবার চৌম্বকন মাত্রা নরম লোহা বা কোমল চৌম্বক পদার্থের বেশি এবং কোমল চৌম্বক পদার্থের আবেশ্যতা বা বৈদ্যুতা বেশি। আবার দেখো কঠিন চৌম্বক পদার্থের লুফের ক্ষেত্রফল, আবদ্ধ লুফের ক্ষেত্রফল বেশি নরম লোহার চাইতে। তাহলে লুফের ক্ষেত্রফল বেশি হওয়ার কারণে কঠিন বা ইস্পাতের শক্তির অপচয় কি হবে, বেশি হবে। তাহলে এখান থেকে আমরা কঠিন এবং কোমল চৌম্বক পদার্থ নির্ধারণ করতে পারবো। এরপর আসো তড়িৎ চৌম্বক। তড়িৎ চৌম্বক মানে হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক সৃষ্টি করা বা চৌম্বকে পরিণত করা। তাহলে দেখো পাশে একটা চিত্রে দেখানো আছে, একটি লোহার দণ্ডকে যদি আমি
তার পেঁচিয়ে পরিবাহী তার অন্তরিত একটি তার দ্বারা তড়িৎবাহী অন্তরিত তার দ্বারা পেঁচিয়ে রাখি তড়িৎ প্রবাহ সৃষ্টি করে, তাহলে এই দণ্ডটি কী হবে? তড়িৎ চুম্বকে পরিণত হবে। তাহলে তড়িৎ চুম্বক দুই ধরনের হয়, স্থায়ী এবং অস্থায়ী। ব্যবহারগুলো আমরা দেখে নিব। বিভিন্ন জায়গায় তড়িৎ চুম্বক ব্যবহার হয়। এরপরে দেখো তড়িৎ চুম্বক তৈরিতে ইস্পাতের তুলনায় নরম লোহা ব্যবহার বেশি উপযোগী কেন? কারণ এক্ষেত্রে দেখা যায় নরম লোহার বেলায় চুম্বক ধারণ ক্ষমতা চুম্বকন মাত্রার বেশি হয়, হিস্টেরেসিস লস কম হয়, এই জন্য নরম লোহা বেশি উপযোগী। একইভাবে ট্রান্সফরমার ডায়নামো ইত্যাদির মজ্জা তৈরিতে ইস্পাতের পরিবর্তে নরম লোহা ব্যবহার করা হয় কেন? হিস্টেরেসিস লস কম, চুম্বক ধারণ ক্ষমতা বেশি, চুম্বকন মাত্রার মান বেশি, চুম্বক প্রবেশ্যতা বেশি, এই জন্য নরম লোহা ব্যবহার করা হয়। এরপরে দেখো স্থায়ী এবং অস্থায়ী চুম্বক, অর্থাৎ কৃত্রিম চুম্বক তৈরিতে ব্যবহৃত চুম্বক পদার্থের উপাদান এবং কার্যকারিতার উপর ভিত্তি করে কৃত্রিম চুম্বককে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অস্থায়ী চুম্বক আর একটা হচ্ছে স্থায়ী চুম্বক। এগুলো আমরা পারি, তারপরে একটু মনে করে দেওয়ার জন্য, অর্থাৎ যে সকল চুম্বক পদার্থে চুম্বকত্ব চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে সহজে চুম্বক ধর্ম প্রদর্শন করবে এবং চুম্বক ক্ষেত্রের অপসারণ করলে সহজে চুম্বকত্ব হারায়, সেটা হচ্ছে কি অস্থায়ী চুম্বক। এক কথায় সহজে চুম্বকত্ব হারালে সেটা হচ্ছে অস্থায়ী, আর চুম্বকত্ব ধরে রাখতে পারলে সেটা হচ্ছে কি স্থায়ী চুম্বক। তার ব্যবহারগুলো আমরা দেখে নিব। টেলিফোন, টেলিগ্রাফ, ডায়নামো, মোটর, লিফটিন ম্যাগনেট, তড়িৎ চুম্বক তৈরিতে, চিকিৎসা বিজ্ঞানে, এমআরআই ক্ষেত্রে অস্থায়ী চুম্বকের ব্যবহৃত হয়। এরপরে স্থায়ী চুম্বক, একইভাবে স্থায়ী চুম্বক তৈরির জন্য উপযুক্ত পদার্থ কোন কোন পদার্থগুলো আমরা বেছে নিব? যাদের চুম্বক ধারণ ক্ষমতা বেশি হবে, নিগ্রহ সহনশীলতা বেশি হবে, সম্পৃক্তি বেশি হবে, বেদ্যতা বেশি হবে, হিস্টেরিসিস লুপের ক্ষেত্রফল বেশি হবে। তাহলে একইভাবে ব্যবহারগুলো দেখে নিব। শব্দীয় ট্রান্সডিউসার, কম্পিউটার স্মৃতির ফিতায়, ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্রে, পরীক্ষাগারে, মাইক্রোওয়েভ বিভিন্ন ডিভাইসে টর্কের ব্যবহারের ক্ষেত্রে স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়। তারপরে এখানে একটা অনুধাবনমূলক প্রশ্ন আছে, স্থায়ী চুম্বক তৈরিতে নরম লোহা তুলনায় ইস্পাত বেশি উপযোগী কেন? তার উপরের বৈশিষ্ট্য, একটু আগে যেই বৈশিষ্ট্যগুলো দেখালাম ওই বৈশিষ্ট্যগুলোর কারণে, অর্থাৎ ইস্পাতের নিগ্রহিতা বেশি, তারপর হচ্ছে হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল বেশি, সহনশীলতা বেশি হয়, এসব কারণে ইস্পাত বেশি উপযোগী। তাহলে এখানে এই চ্যাপ্টারের আমি কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দিলাম। এগুলো আমি আলোচনা করেছি বিভিন্ন ক্লাসে, তোমরা নিজেরা এগুলো চেষ্টা করতে পারো। এগুলো আমাদের পরীক্ষায় সবসময় আসে প্রশ্নগুলো। যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানালে সমাধান করার চেষ্টা করব। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।